ফাইনালি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের অধীনে দেশে ফিরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দখলে নিতে মহাপরিকল্পনা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভয়ঙ্কর বিপদে ফেসে যাচ্ছে তারেক রহমান। এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বরং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন চালু করা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজেপি। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। মহাখালী বাসস্ট্যান্ড একেবারে জনবহুল এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগ মোট কথা লীগের একটা ব্যাপক শোডাউন হয়েছে। এই যে এনসিপি কোকাইরা, এদেরকে আমি কোকাই ভাষায় বলি, কারণ হচ্ছে এরা একটা শিক্ষককে সম্মান দিতে জানে না। এদের পতন অনিবার্য এবং রাস্তায় শুধু আপনি লন্ডনে দেখেছেন ডিম লিখে পড়া আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন রাস্তায় রাস্তায় আছে। এদের পুলিশ প্রোটোকল ছাড়া বের হতে পারবে না। সাধারণ মানুষ এদেরকে ডিম শুধু না জুতার মালা গলায় দিয়ে ঘুরাবে এবং ওদের উচিত শিক্ষা দিবে। যেভাবে পুলিশকে ঝুলিয়ে পিটিয়ে মেরেছে ঠিক তেমনই তাদেরকে করবে। বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে ফিরতে চলেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় শোডাউন করছে, মিছিল করছে, ঝটিকা মিছিল, কোথাও পথসভা এবং দেদারসে তারা গ্রেপ্তারও করছে। গ্রেপ্তারের ব্যাপারটা তারা ইদানিং দেখছি যে তোয়াক্কা করছে না। তোয়াক্কা না করার কি একটা কারণ রয়েছে যে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি সদর পেয়ে মিছিল করেছে। কি করছে শরীয়তপুরের রাজনীতিতে কি অন্যরকম কোনো মেরুকরণ চলছে, নাকি বাংলাদেশের রাজনীতিতেই কোনো নতুন সিগন্যাল এসেছে? সাবেক কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাহিদুর রহমান আসলে নিজের ভুলে দেশকে লজ্জায় ফেলেছেন। অনেকে তাকে ধান্দাবাজ বলছেন। জাহেদের ভুলের কারণে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান কি রাজনৈতিক ঝুঁকিতে পড়তে পারেন? সময় এসেছে এই ধরনের সুবিধাবাদী ব্যক্তিদের নীতি নির্ধারণী জায়গা থেকে সরিয়ে দেওয়া। চলমান মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত সদস্যের নাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বরং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন চালু করা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজেপি। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরবেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে। সম্প্রতি ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন, চালিয়ে যাবেন আইনি লড়াই। বিষয়টি সরকার কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেবল আসতে চাই, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। দলীয় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার অনলাইন মিটিংয়ের বক্তব্য কিংবা আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া বক্তব্য বাংলাদেশের অনেক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। দেশের গণমাধ্যমকে আদালতের আদেশ অনুসরণের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারেক রহমান কখনোই চীনের প্রথম পছন্দ ছিল না। তারেক রহমান সরকারকে যে মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে চীন, সেটা 2025-এর জুনে মার্কিন যুক্তরাষ্ট্র যখন লন্ডনে তার সঙ্গে দূত পাঠিয়ে বৈঠক শুরু করেছিল তখন থেকেই সেটা জানে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সর্বসম্মত হয়ে এই যে তারেক রহমানের ক্ষমতায় আসা, এরপর চীন এখন এই তিস্তা মহাপরিকল্পনার ব্যাপক বিনিয়োগে এই সরকারের ওপর কোনো ভরসা করতে পারছে না। কাজেই তারেক রহমান সরকার হাত তুলে যদি বা বলেন যে তারা তিস্তা মহাপরিকল্পনা দিতে প্রস্তুত, তবুও তিস্তা ব্যারেজের কাজ শুরু করতে চীন এখন প্রস্তুত নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসবার পর থেকেই, মানে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বুঝতে পারছেন যে নিজের একটা বাস কিনে রং করে নিজের ছবি লাগিয়ে স্লোগান লাগিয়ে সে বাসে স্ত্রী পরিজনকে উঠিয়ে দেশের বিভিন্ন শহরে হুটহাট করে চলে যাওয়া যতটা সহজ, কিংবা কোনো একটা আভ্যন্তরীণ প্লেনে দলে বলে উঠে বিভিন্ন শহরে হুটহাট করে পৌঁছে যাওয়া যতটা সহজ, একটা রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পাওয়া, গুরুত্বপূর্ণ কোনো দেশ থেকে দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক দাওয়াত পাওয়া অত্যন্ত কঠিন একটা কাজ তার মতো একজন প্রধানমন্ত্রীর জন্য। কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসবার পর থেকেই তিনি বিদেশ যাত্রা নিয়ে তার যে একটা শনির দশা চলছে সেই দশাটা তিনি কাটিয়ে উঠতে চাইছেন। 17 বছরের নির্বাসিত জীবনেও তারেক
রহমানের একদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ছিল, যেই নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে, অন্যদিকে একটা দীর্ঘ সময় তিনি বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে ফেলে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলেও যুক্তরাজ্য কর্তৃপক্ষ তাকে কোনো আনুষ্ঠানিক ব্রিটিশ পাসপোর্ট তার হাতে তুলে দেয়নি। কাজেই নানা সময়ে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সৌদি আরবে ওমরা করতে গেছেন বা নানা ধর্মীয় কাজে উপস্থিত হয়েছেন। মালয়েশিয়ায় এক দফা ভাইয়ের সঙ্গে দেখা করতে, আরাফাত রহমান কোকোর সঙ্গে দেখা করতেও ট্রাভেল ডকুমেন্ট নিয়ে এই নির্বাসনের সময়ও গিয়েছিলেন বটে, কিন্তু এমনিতে তার ইউরোপ, আমেরিকা, এশিয়ার কিছুই গত 17-18 বছরে দেখা হয়নি বা যাওয়াও হয়নি। কাজেই প্রধানমন্ত্রী হবার পর তিনি অত্যন্ত গুরুত্বের সাথে একদিকে যেমন আমেরিকার নিষেধাজ্ঞা উঠে যাবে এজন্য দিন গুনছেন, অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ সফর দিয়ে তার প্রধানমন্ত্রীত্বের বিদেশ সফরের শুভ সূচনা করতে চাইছিলেন। এখন 21 এবং 22 জুন তিনি মালয়েশিয়া সফর করবেন। মালয়েশিয়া থেকে একটা আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ এসেছে, সেটা মোটামুটি নিশ্চিত, কিন্তু পত্রপত্রিকায় যে লেখা হচ্ছে 23 থেকে 26 জুন তারেক রহমান মালয়েশিয়া থেকে চীন সফর করবেন। আসলে চীন সফর নিয়ে ঘাপলাটা কোথায়? মানে একবার পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, একবার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম যাচ্ছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটা কনফার্ম করতে, নিশ্চিত করতে, সফর সূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে, কিন্তু এখন পর্যন্ত সফর সূচি নিয়ে চীনের তরফে একটি বাক্য উচ্চারণ করা হয় নাই। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে তিনি যতটা সক্রিয়, বিশেষভাবে 2024 আগস্টের পর থেকে মাসে 1-2 বার অন্তত জামায়াতে ইসলামীর আমিরের সাথে তিনি গিয়ে দেখা করেনি, এমনকি ডাকসু ভিপি সাদিক কায়েমদেরও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ। সেই চীনের রাষ্ট্রদূত কিংবা দূতাবাসের তরফেও এখন পর্যন্ত বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে চীন যাবেন সে প্রসঙ্গে কিছু শোনা যায়নি। একটা বড় সন্দেহের জায়গা হচ্ছে, মানে তারেক রহমানের চীন সফর নিয়ে আসলে একাধিক ঘাপলা আছে, ঘাপলার উপরে অনেক আরো বড় বড় ঘাপলা আছে, কিন্তু সবচেয়ে বড় ঘাপলাটা হয়ে উঠেছে এই যে চীনের তরফে তারেক রহমানের এই সফর নিয়ে তেমন কোনো আগ্রহই নাই। চীনে তারেক রহমানের সফরটাকে আনুষ্ঠানিক দাওয়াত হিসেবে দেখাতে কিংবা একটা রাষ্ট্রীয় সফর করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য চীনের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দাওয়াত পাওয়াই যথেষ্ট। কিন্তু আমরা সকলেই জানি চীনে আসলে প্রধানমন্ত্রীর পদটা যতটাই আলংকারিক ততটাই বড়, প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ পদ হচ্ছে চীনের এক ও অদ্বিতীয় নেতা, তাদের প্রেসিডেন্ট শি জিনপিং এর। এখন চীন সফরে তারেক রহমান যাবেন বটে, কিন্তু শি জিনপিং তার সঙ্গে কেন দেখা করবেন, মানে তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠকের সময় কেন বের করবে চীন, সেটা যতক্ষণ না চীন বুঝতে পারছে ততক্ষণ চীন আসলে এই সফরে বাড়তি কোনো আগ্রহ দেখাচ্ছে না। আর তারেক রহমানের পারিষদবর্গ, খলিলুর রহমান ছুটে গেছেন বেইজিং এ, ছুটে গেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, কিন্তু তারাও এখন পর্যন্ত চীনের প্রেসিডেন্ট, চীনের সর্বোচ্চ নেতা শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বৈঠক নিশ্চিত করতে পারে নাই। দেখেন শি জিনপিং এর সঙ্গে বৈঠকটা কেন এত গুরুত্বপূর্ণ এবং কেনই বা তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করতে তেমন আগ্রহী হচ্ছেন না। বরাবর ভারতকেই শুধু শেখ হাসিনার পক্ষাবলম্বনের জন্য বা শেখ হাসিনাকে ক্রমাগত সমর্থন দিয়ে যাওয়ার জন্য দায়ী করা হয় বটে, কিন্তু শেখ হাসিনার আমলের প্রত্যেকটা নির্বাচনের ইতিহাস এবং এর আগে পরে দেশে বিদেশে প্রতিক্রিয়াগুলো যদি আবারও এমনকি ইন্টারনেটে গিয়ে খুঁজে দেখেন, দেখবেন সব সময় প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার যে কোনো নির্বাচনের আগে পরে সবচেয়ে সক্রিয়ভাবে তাকে সমর্থন জানিয়ে গেছে 3টি দেশ, ভারত, চীন এবং রাশিয়া। এবং চীন 2024 শেখ হাসিনার সর্বশেষ নির্বাচনের আগে যেমন চীনের রাষ্ট্রদূত শেখ হাসিনাকে গিয়ে বলে এসেছিলেন যে তারা প্রত্যাশা করেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং নির্বাচনের পর তারা তিস্তা মহাপরিকল্পনাটি স্বাক্ষর করে ফেলতে চায় এবং এর কাজ শুরু করতে চায়। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা আবারও নির্বাচিত হওয়ার পর বিএনপি জামাতবিহীন ওই নির্বাচনে 2024 নির্বাচনের পর সবার আগে যে দেশগুলো তাকে অভিনন্দন জানায় সেগুলো যেমন চীন, রাশিয়া, ভারত, তেমনি চীনের রাষ্ট্রদূত সাথে সাথে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীবর্গের সঙ্গে দেখা করে একথা জানিয়ে আসেন যে চীন তিস্তা মহাপরিকল্পনা শুরু করতে প্রস্তুত আছেন। এবং সেই জায়গা থেকেই শেখ হাসিনার জুলাই মাসে চীন সফর স্থির হয়েছিল 2024 সালের নির্বাচনের পরে। কিন্তু 2024 জুনে ভারত সফরে গিয়ে শেখ হাসিনা আবার মন পরিবর্তন করেন ভারতের অসন্তোষ দেখে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ তিনি চীনকে দিয়ে দেবেন এই আশঙ্কায়। তখন শেখ হাসিনা জুলাইয়ে যখন চীন সফরে যান, শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চূড়ান্ত করতে রাজি হন না, তখন শোনা যায় শি জিনপিং সাথে সাথে ওই বৈঠক থেকে এক রকমের ক্ষুব্ধ হয়ে উঠে যান, সংক্ষিপ্ত করে ওই বৈঠক উঠে যান এবং তারপর শেখ হাসিনা ওই সফর সংক্ষিপ্ত করে একদিন আগে বাংলাদেশে ফিরে এসেছিলেন। এরপর থেকেই চীনের মূল লক্ষ্য ছিল যে বাংলাদেশে এমন একটা সরকার আনা যেই সরকার তাদেরকে তিস্তা মহাপরিকল্পনা দেবে। 2024 আগস্টের পর চীন যতটা উৎসাহে জামায়াতে ইসলামীর সঙ্গে সংযোগ স্থাপন করেছে, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তাতে পরিষ্কার ছিল যে শেখ হাসিনা
হাসিনার উৎখাতে একরকমের অতি আনন্দিত চীন, যদিও বা এর আগে তারা সর্বদা, এমনকি 2024-এর নির্বাচনের আগেও আমেরিকা যে শেখ হাসিনার আয়োজিত নির্বাচনে হস্তক্ষেপ করতে নানাভাবে নানা চাপ প্রয়োগ করছে তার বিষয়ে কিন্তু সমালোচনা করে এসেছিল। সেই চীন এরপর যেই সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছিল, ইউনূস সরকার, তাদের জন্য একটা দ্বিপাক্ষিক সফরের ব্যবস্থা করেছিল। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় সফরে চীনে যান। তিনি গিয়ে কথা দিয়ে আসেন যে শেখ হাসিনা পরবর্তীতে যে সরকার এসেছে, ইউনূস সরকার, তারা চীনকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেবে। কিন্তু তারেক রহমান সরকার যখন ক্ষমতায় এলো, মানে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পছন্দে তিনি ডিসেম্বরের শেষে দেশে ফিরলেন, ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী হয়ে বসলেন। তারেক রহমান কখনোই চীনের প্রথম পছন্দ ছিল না। তারেক রহমান সরকারকে যে মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে, চীন সেটা 2025-এর জুনে মার্কিন যুক্তরাষ্ট্র যখন লন্ডনে তার সঙ্গে দূত পাঠিয়ে বৈঠক শুরু করেছিল তখন থেকেই সেটা জানে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সর্বসম্মত হয়ে এই যে তারেক রহমানের ক্ষমতায় আসা, এরপর চীন এখন এই তিস্তা মহাপরিকল্পনার ব্যাপক বিনিয়োগে এই সরকারের উপর কোনো ভরসা করতে পারছে না। কাজেই তারেক রহমান সরকার হাত তুলে যদি বা বলেন যে তারা তিস্তা মহাপরিকল্পনা দিতে প্রস্তুত, তবুও তিস্তা ব্যারেজের কাজ শুরু করতে চীন এখন প্রস্তুত নয়। কারণ তারা জানে তারেক রহমান সরকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ব্যবস্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনকি আকসা জিসোমিয়ার মতো সামরিক প্রতিরক্ষা চুক্তিগুলোও ঘটে যাচ্ছে। চীন জানে বাংলাদেশে তাদের হাতে বরং এমন অপশন আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ নয়, চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত, এবং যারা চীনকে তিস্তা মহাপরিকল্পনা সহ ব্যাপক বিনিয়োগ এবং ব্যাপক প্রভাব বিস্তার করতে দিতে প্রস্তুত, এবং যাদের সঙ্গে চীন 2024-এর আগস্টের পর থেকে ক্রমাগতভাবে তাদের দলের বিভিন্ন প্রতিনিধি দল, তাদের তরুণ দলের বিভিন্ন প্রতিনিধি দল, ছাত্র শিবিরের বিভিন্ন প্রতিনিধি দলকে নিয়ে চীনের সঙ্গে সম্পর্কটাকে আরো ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত করে তুলেছে, এবং যাদেরকে চীন ছাড়া আর কোনো দেশই প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করছে না। কাজেই তারেক রহমান সরকারের সঙ্গে অতি ঘনিষ্ঠতা কিংবা তারেক রহমানের সঙ্গে একটা বিশ্বাস বা 10 বছর মেয়াদি একটা দীর্ঘ মেয়াদি কোনো প্রকল্পে যাওয়া, তিস্তা পরিকল্পনায় যাওয়ার জন্য চীন এখন প্রস্তুত নয়। আর এত বড় কোনো প্রকল্প হাতে না থাকলে তারেক রহমানের মতো একজন মার্কিন যুক্তরাষ্ট্রের বসিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে, যাকে ভারতও সে সময় সমর্থন করেছিল কিন্তু এখন ভারতও সমর্থন করে না, সেই ব্যক্তির সঙ্গে চীন অতিরিক্ত ঘনিষ্ঠতা কিংবা তাকে একটা গ্র্যান্ড রিসেপশনের মাধ্যমে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেওয়ার চীনে কোনো প্রয়োজনীয়তা দেখছে না। অন্যদিকে তারেক রহমান যে জোর গলায় বলতে পারছেন না যে তিনি প্রস্তুত তিস্তা মহাপরিকল্পনা চীনকে দিয়ে আসতে, মানে খলিলুর রহমান দৌড়ে গেছেন বটে বসের জন্য চীন সফরের একটা আনুষ্ঠানিক দাওয়াত আনতে গিয়ে বলেছেন তিনি এলে নিশ্চয়ই তিস্তা নিয়ে আলাপ হবে, কিন্তু নির্বাচনের আগে যেমন বলেছিলেন তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে, এখন যে আর তিনি বলতে পারছেন না গলা খুলে যে তিস্তা তিনি চীনকেই দেবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রোধান্বিত হয়ে পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তার রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পাঠিয়েছেন কমিউনিস্ট চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতার ঝুঁকি বোঝাতে, এবং ব্রেন ক্রিস্টেনসন 2026-এর জানুয়ারিতে বাংলাদেশে এসেই যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে সরাসরি বলেছেন যে তিনি বাংলাদেশকে, বাংলাদেশের সামরিক বাহিনীকে, বাংলাদেশের যে সরকার নির্বাচিত হতে যাচ্ছে তাদের সবাইকে বুঝিয়ে ছাড়বেন যে চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, তখন চীনের রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের সে অবস্থানের জন্য প্রতিবাদ জানিয়েছিল যে ওটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হস্তক্ষেপ বলে। কিন্তু চীন জানে তারেক রহমান বা বিএনপি সে কথা কখনো জোর গলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে পারেনি। তাহলে যে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি হয়ে গেছে, যে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে, সেটাও সর্বগ্রাসীই বটে, সেখানে চীন কেন অযথা বিনিয়োগ করতে আসবে? বরং চীন এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা না করে যে দলের সঙ্গে তারা ঘনিষ্ঠতা তৈরি করেছে, বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করেছে, সে দলকেই ক্ষমতায় দেখতে চাইবে, সেটাই তো বোধহয় স্বাভাবিক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও তারেক রহমানের চীন সফর সত্যি ঘটলে সেটার যে প্রভাব পড়বে, সম্ভবত খলিলুর রহমান তারেক রহমানকে সেই ঘাপলাটা সম্পর্কেও সচেতন করেন নাই। কমিউনিস্ট চীনে যদি সত্যি তারেক রহমান যান এবং গিয়ে এটা ওটা দিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে আসেন, কিংবা এমন বড় কিছু বের করতে পারেন যেটা দিয়ে তিনি শি জিনপিং এর সঙ্গে বৈঠক নিশ্চিত করতে পারবেন, তাহলে নিশ্চিতভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প কালো তালিকা থেকে আরো কালো তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিপদ তাই চারদিকে। চীন সফর নিয়ে অনেক ঘাপলা, সবচেয়ে বড় ঘাপলা চীনের কোনো আগ্রহই নাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর। কাল থেকেই আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আরেকটি গুঞ্জন উঠেছে 23 জানুয়ারি নাকি আওয়ামী লীগ মাঠ কাঁপাবে একযোগে সারা বাংলাদেশের মধ্যে, সেই কারণে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। ব্যাপারটা কতটুকু সত্য, সে সকল বিষয় নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন, এবং হঠাৎ করে 23 জানুয়ারি কেন বাংলাদেশ আওয়ামী লীগ মাঠ কাঁপানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে? সেই সময় তো আসতে অনেক দেরি আছে। এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের তৃণমূলের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। আশা করছি আপনি
একটি ভিডিওর মাধ্যমে আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দিবেন। আজকে এই সকল বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন একেবারে। প্রথমত 23শে জানুয়ারি কি? 23শে জানুয়ারি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই 23শে জানুয়ারিকে ঘিরেই বাংলাদেশ আওয়ামী লীগ অনেক কিছু সাজাচ্ছে, সেটার গুঞ্জন নিয়ে আজকের আলোচনা। আমাদের এটা মাথায় রাখতে হবে, বাংলাদেশ জন্ম হওয়ার আগেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই রাজনৈতিক দলের জন্ম হয়েছে এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু এই বাংলাদেশের জন্ম। 1949 সালে 23শে জানুয়ারি এই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সো সেই জিনিসটাকে মাথায় রেখেই ৭৭ বছর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ চাচ্ছে সেদিনই সারা বাংলাদেশ জুড়ে রাজপথে কর্মীদেরকে নামিয়ে চাঙ্গা করতে। সেটা খারাপ কিছু না, এবং এটা যদি গুঞ্জন হয়েও থাকে সেটা সত্য। এখন থেকে যদি প্রস্তুতি গ্রহণ না করে তাহলে কিন্তু বিশাল আকারে 23শে জানুয়ারি সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে পারবে না। সেই কারণে অনেক আগে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শীর্ষ পর্যায়ের নেতারা সংগঠিত করার চেষ্টা করছে এবং শেখ হাসিনাও টেলিগ্রাম বার্তার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সংগঠিত করে রাজপথে নামানোর চেষ্টা করছে। এটা হচ্ছে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ডাকে সাড়া দিয়ে তারাও কিন্তু রাজপথে বিক্ষোভ মিছিল করছে। এখন আর 20-30 জনের ঝটিকা মিছিল হচ্ছে না, এখন 100-200 নেতাকর্মীদেরকে নিয়ে বিক্ষোভ মিছিল হচ্ছে সারা বাংলাদেশে। এভাবে করতে করতে আরো 2-3 মাসের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে যাবে এবং সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিলের পরিমাণ আরো বেড়ে যাবে। 23শে জানুয়ারি আস্তে আস্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিমত্তা দেখাতে সক্ষম হবে এবং আরো বেশি সংগঠিত হয়ে যাবে। আর 23শে জানুয়ারির মধ্যে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ কর্মসূচি দিবে এবং সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হবে এবং আওয়ামী লীগ অবস্থান নিয়ে সেই বিক্ষোভ মিছিল করবে। এটা সত্য এবং এটাই 23শে জানুয়ারি ঘটতে যাচ্ছে। সো এটা কোনো গুঞ্জন না, এটা কোনো গুজব না, এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা নিরিখেই আমাদের কাজ করতে হবে এবং এই বাস্তবতা মেনেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সংগঠিত হতে হবে এবং সংগঠিত হয়েই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল চালিয়ে যেতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই এভাবে বিক্ষোভ মিছিল করে কি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে? বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলতে পারবে? অবশ্যই পারবে। বিন্দু বিন্দু জল থেকে সাগর হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? এভাবে বিক্ষোভ মিছিল করতে করতে বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত হবে এবং যারা এখনো ঘুমিয়ে আছে তারা আরো বেশি অ্যাক্টিভ হবে এবং প্রতিযোগিতা শুরু হবে রাজনীতিতে নিজেদের মধ্যে। অটোমেটিক্যালি ভাবে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যাবে এবং সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। আপনি যদি বিক্ষোভ মিছিলের মাধ্যমে আপনার শক্তিমত্তা দেখাতে না পারেন, বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনৈতিক দল যে বাংলাদেশে এখন অ্যাক্টিভ আছে সেটা দেখাতে না পারেন, সাধারণ জনগণ কিভাবে বুঝবে যে আওয়ামী লীগের এখনো শক্তিমত্তা আছে, আওয়ামী লীগকে এখনো বাংলাদেশের জনগণ ভালোবাসে? এবং বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো কিভাবে বুঝবে যে কূটনীতিকভাবে যদি আওয়ামী লীগকে আমরা সাহায্য সহযোগিতা করি, আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে, রাজপথ দখল করতে পারবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে এবং আওয়ামী লীগের পাশে জনগণ আছে। সো সকল কিছু বোঝার জন্য হলো এবং আওয়ামী লীগের শক্তিমত্তা দেখানোর জন্য হলো এভাবে বিক্ষোভ মিছিল কন্টিনিউ রাখতে হবে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের দিক নির্দেশনা মেনে সকল বিক্ষোভ মিছিল সংগঠিত করতে হবে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো বিক্ষোভ মিছিল করবো সে সকল বিক্ষোভ মিছিলে আমরা যেভাবে দায়িত্ব নিয়ে আমাদের মা বোনদেরকে নিয়ে যাবো সেভাবে সেভ করে আবার মা বোনদেরকে ফিরিয়ে আনতে হবে। আমরা বিভিন্ন বিক্ষোভ মিছিল দেখছি সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল করছে ঠিকই, কিন্তু শেষের দিকে হজবর হয়ে যাচ্ছে, আমাদের মা বোনদেরকে রেখে অনেকে চলে যাচ্ছে, মা বোনরা অত্যাচারের শিকার হচ্ছে এবং আটক হচ্ছে। সেই জিনিসটা আমাদের খুব কেয়ারফুলি ভাবে করতে হবে। আজকেও আমরা মহাখালীর মধ্যে যে বিক্ষোভ মিছিলটা দেখেছি সেখানে অনেক মানুষ হয়েছে, কিন্তু অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল করতে পারছে না, হজবরল অবস্থা হয়ে গিয়েছিল। তারা ককটেল বিস্ফোরণ করছে, পুলিশ যখন এসেছে তখন তারা দৌড়াদৌড়ি করে অনেকেই পালিয়ে গিয়েছে একজনকে রেখে। আমাদের একজন মায়ের বয়সী বৃদ্ধ মহিলাকে গেন্দুনা চেন্দু নামের একটা ছেলে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। আমরা কেন তো মানুষ থাকার পর পালিয়ে যেতে হবে? কেন আমাদের মা বোনদেরকে রক্ষা করে আমরা নিয়ে যেতে পারবো না? সো অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে হবে। গ্রেপ্তার যখন হবেন মাথায় নিয়ে বিক্ষোভ মিছিল করতেছেন, সো রাজপথের মধ্যে সেই সাহসটা দেখাতে হবে, তা না হলে কোনো লাভ হবে না এভাবে বিক্ষোভ মিছিল করে। আর ককটেল বিস্ফোরণের কোনো প্রয়োজন ছিল না, শান্তিপূর্ণভাবে আপনারা বিক্ষোভ মিছিল করবেন। আপনাদেরকে কে বলেছে সেখানে ককটেল বিস্ফোরণ করতে? সেখানে যদি ককটেল বিস্ফোরণ করেছেনি, সাহসিকতা দেখিয়েছেনি, তাহলে কেন আমাদের মা সমতুল্য একজনকে রেখে পালিয়ে যেতে হলো সকলকে? এটাও কিন্তু একটা প্রশ্ন রাখে। সো 23শে জানুয়ারিকে নিয়ে আপনাদের মনে যে সকল প্রশ্ন ছিল এবং এখনো আছে সে সকল বিষয়গুলো আমার ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন যারা দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন। 23শে জানুয়ারি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং 23শে জানুয়ারিকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ এখন থেকেই ছক আঁকা শুরু করে দিয়েছে এবং আওয়ামী লীগকে সংগঠিত করা শুরু করে দিয়েছে। সেই জন্যই বাংলাদেশ আওয়ামী লীগকে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল করাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। আশা করছি আপনাদের মনে যে প্রশ্নটা ছিল, যে কনফিউশনটা ছিল, এই ভিডিওটা যারা দেখেছেন তাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে। তবুও যদি কোনো বিষয় নিয়ে এখনো কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, সে সকল বিষয়গুলো ভিডিওর কমেন্ট বক্স আপনারা কমেন্ট করতে পারবেন এবং আমার সাথে যাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় তারাও সেখানে আমার সাথে কথা বলতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি সেখানে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব, কারণ আমার কাজ হচ্ছে আপনাদের কনফিউশন দূর করা এবং আপনাদের কাছে সত্য যে খবরগুলো আছে সেগুলো তুলে ধরা। এটাই হচ্ছে আমার কাজ। সো আপনারা আমাকে বিরক্ত করলো আমি মাইন্ড করবো না, যে কোনো বিষয়ে আমাকে বিরক্ত করতে পারবেন, যে কোনো বিষয়ে আমাকে কমেন্ট করতে পারবেন। আমি আপনাদের জন্য সবসময় অ্যাভেলেবেল, কারণ আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আমি নিজে একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে রাখতে হবে এবং নিজেও নিরুৎসাহিত হতে পারবো না, নিজে উৎসাহী হয়ে থাকতে হবে। এটাই আমি সবসময় বিশ্বাস করি। সেই কারণে আপনাদের জন্য আমি সবসময় খুব খারাপ অবস্থা থাকলো ভিডিও করতে আসি এবং বিভিন্ন বিষয়ে কনফিউশন থাকলে সেটা
দূর করার চেষ্টা করি। অনেক গালাগালি শুনি, অনেক হুমকি শুনি, অনেকে প্রতিহিংসা করে আমাকে নিয়ে, তবুও কিন্তু আমি থেমে নেই। আপনাদের জন্য আমি সবসময় ইউটিউবে বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি এবং এই ভয়েস যতদিন থাকবে ততদিনই চেষ্টা করব আপনাদের হয়ে ইউটিউবের মধ্যে কথা বলতে। আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন যদি সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হন। কারণ মানুষ ভুলের উদ্যান, আমার অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট করে সবসময় সহযোগিতা করেন, আমি সেই ভুলগুলো শুধরিয়ে সুন্দরভাবে আপনাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।